This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, তিলোত্তমার মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একটু ডিটেলস আপডেট শ্রাবন্তীর কাছ থেকে নেব যে শ্রাবন্তী, আজকে শুনানিতে নজর রাখা হচ্ছে এবং কোন কোন দিকে নজর থাকছে? দেখো, যেহেতু রায় বেরোনোর পরপরই মুখ্যমন্ত্রী নিজে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তার বক্তব্যের উপর নির্ভর করেই গতকাল মামলা দায়েরের আবেদন জানানো হয়েছিল, সেখানে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে সঞ্জয় রায়। আজই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে এবং সেখানে যেহেতু এতদিন পর্যন্ত সিবিআই তদন্ত করছিল, রাজ্য সরকারের কোনো ভূমিকা সেই অর্থে এই মামলায় ছিল না। কেন রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে, বিরলতাকে বিরলতম দোষ মনে করছে কেন, সেই ব্যাখ্যা রাজ্য সরকারকে দিতে হবে এবং সেই মামলার সমস্ত পক্ষকে শোনার পরেই সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে রনিপা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে, কারণ তিলোত্তমার বাবা মায়ের আর্জি নিয়ে আইনজীবী করুণানন্দী মামলাটি উল্লেখ করবেন শীর্ষ আদালতে, অর্থাৎ একই দিনে অলমোস্ট একই সময়ে দুটি মামলা, জোড়া মামলা তিলোত্তমার রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, তিলোত্তমার মামলায় আজকে রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তিলোত্তমার ধর্ষণ খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায় তার ফাঁসির আবেদন জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আর আজ তারই শুনানি, নজর থাকবে সেই শুনানির দিকে। এই মুহূর্তে তিলোত্তমার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দেখুন, তিলোত্তমার মামলায় আজ রাজ্যের আবেদন কলকাতা হাইকোর্ট শুনতে চলেছে, কি বলবেন? মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। রাজ্য সরকার যে মুভমেন্ট করলো তিলোত্তমা ঘটনায়, সেটাকে নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমাদের আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত, তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক মেইন। বেশ, সেটা নিয়ে আমরা তদন্তটা ঠিকঠাক হোক, আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। তিলোত্তমার মা বলছেন যে তদন্তে অসঙ্গতি রয়েছে, তদন্তে তারা সন্তুষ্ট নন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে এই রায়তে কিন্তু তিনি স্তম্ভিত, অর্থাৎ সঞ্জয়ের যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, ফাঁসির আদেশ হয়নি, সেই রায়তে তিনি স্তম্ভিত। আমরা শুনে নেব একবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই, যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারি না, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। This is not a rare of the rarest case. আমি মনে করি yes, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। জগন্নাথবাবু, রাজ্য তড়িঘড়ি করে হাইকোর্টে গেল এই তিলোত্তমা মামলার শুনানি নিয়ে। আজ রাজ্যের আবেদন কলকাতা হাইকোর্ট শুনবে, কি বলবেন? তড়িঘড়ি যাওয়ার মধ্যেই সংশয় যাচ্ছে। এই মামলায় আপিল কোর্টে যেতে পারতেন হয় সঞ্জয় রায়, সে তার যাবজ্জীবনের সাজা রদ করতে চাইতেন, অথবা তিলোত্তমার বাবা মা, তারা তাদের শাস্তি পছন্দ হয়নি, তারা যেতে পারতেন, অথবা তদন্তকারী সংস্থা। এই তিনটেই তো পার্টি। রাজ্য সরকার তো এই ঘটনায় পার্টি না। রাজ্য সরকার এই ঘটনায় ষড়যন্ত্রকারী। রাজ্য সরকার এবং তার বিভিন্ন অ্যাপারেটাস গুলি এই ঘটনায় প্রমাণ লোপাটকারী, এবং রাজ্য সরকারের প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য এই ঘটনায় যদি ফাঁসি না হয়ে থাকে,
তাহলে রাজ্য সরকার প্রথম 5 দিনে দেহকে পুড়িয়ে দেওয়া এবং প্রথম 5 দিনের মধ্যে সিবিআই হাতে তদন্ত আসার আগে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি। কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসির চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভড যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর সুপ্রিম কোর্টের দিকেও নজর থাকবে, কারণ আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে কিন্তু আরজি কর মামলা শুনানি এবং সেই সম্ভাবনার দিকে যখন নজর থাকছে, তাহলে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো? দেখো, শিয়ালদা কোর্টে জাজমেন্টের আগে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে নির্যাতিতার বাবা মা। তাদের বক্তব্য, সিবিআই কিভাবে তদন্ত করেছে সেই তদন্ত প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট নয়, ফলত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক এবং নতুন করে তদন্তের নির্দেশ তারা দিক। শুধুমাত্র সঞ্জয় রায় দোষী এবং তাকে শাস্তি দিয়ে দিলেই পুরো ঘটনা মিটে গেল, এমনটা নির্যাতিতার বাবা মা তারা মনে করছেন না। এর আগে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন শুনানি হয়েছিল, সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে পরবর্তী শুনানি হবে মার্চ মাসে। কিন্তু মাঝে যদি কোনো ডেভেলপমেন্ট হয় যা সুপ্রিম কোর্টের নজরদারি প্রয়োজন, তাহলে যে কোনো সময় যে কোনো পক্ষ তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। আজ সকাল 10:30টার সময় নির্যাতিতার বাবা মার তরফে করুণা নন্দী তিনি শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট সেই বিষয়টি তিনি মেনশন করবেন। আজ 42 নম্বরে এই মামলা তালিকাভুক্ত রয়েছে, ফলত এই 10:30টার মেনশনিং পর্বে এবং 42 নম্বরে যদি শুনানি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলে আমাদের নজর থাকবে সেটি। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। আর কোচবিহারের দিকে তো আজকে নজর রাখতে হচ্ছে, কারণ এবারে কোচবিহারে আক্রান্ত হলেন বিএসএফ জওয়ান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছোড়া পাথরে ফেটে গেল বিএসএফ জওয়ানের মাথা। ভয়ঙ্কর খবর। টানা যে খবরে আমরা নজর রেখেছি, বাংলাদেশের খবরে নজর রেখেছি, এবং পাশাপাশি কোচবিহারে আক্রান্ত হলেন বিএসএফ জওয়ান। বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের ছোড়া পাথরে ফেটে গেল বিএসএফ জওয়ানের মাথা। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কোচবিহারের ঠিক কোন অংশে এই ঘটনা ঘটেছে? বিএসএফ জওয়ানের অবস্থা এখন কিরকম? দেখো, দিনহাটার যে বাংলাদেশ সীমান্ত রয়েছে, অর্থাৎ দিনহাটার ঘিতালদহ এলাকার যে নারায়ণগঞ্জ, সেখানে এই ঘটনাটা ঘটে এবং পরশুদিন ভোর রাতে বেশ কয়েকজন চোরা কারবারি এবং পাচারকারী যারা রয়েছেন তারা ভারতে প্রবেশের যখন চেষ্টা করছিল, প্রচণ্ড কুয়াশা ছিল এবং সেই কুয়াশাকে কার্যত কাজে লাগিয়েই কিন্তু এই ভারতে একটা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল বাংলাদেশের চোরা কারবারিরা। সে সময় কিন্তু বিএসএফ বাধা দেয় এবং বিএসএফকে লক্ষ্য করে তখনই কিন্তু এলোপাথারি ঢিল ছোড়া হয়। আর সেই পাথরের একটি ঢিলে কিন্তু আহত হয়েছেন বিএসএফের এক জওয়ান। 90 নম্বর ব্যাটালিয়ান বিএসএফের ওই জওয়ান পোস্টেড ছিল সেই নারায়ণগঞ্জে, সেখানেই কিন্তু তা আহত হন এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই একটানা গত এক সপ্তাহ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি প্রত্যেকটি যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে কিন্তু এই রকম ঘটনা একের পর এক ঘটছে এবং নানাভাবে কিন্তু প্ররোচনা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কখনো গ্রামবাসীরা এসে লড়াই করছেন, পাথর ঢেলাচ্ছেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত আনার চেষ্টা করছেন, পাশাপাশি বিজেপিও কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ফলে এই যে পরিস্থিতি, তার মধ্যেই গত পরশু রাতে এই ঘটনাটা ঘটে। অত্যন্ত উদ্বেগের এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি, যেখানে কাঁটাতার নেই, ফলে সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হচ্ছে। একেবারে সুমন কল্যাণ, বারবার এই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে এবং বারবার বিএসএফ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে সেই অনুপ্রবেশ রুখে দিচ্ছে। তার ফলে এই ঘটনাগুলো কিন্তু চোখের সামনে উঠেও আসছে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, সেই কাণ্ডে মধ্যমগ্রাম থেকে ধৃত বাংলাদেশির পরিচয় ঘিরে এবার ধন্ধ। ধৃতের আসল নাম পলাশ বিশ্বাস নয়,
নাম ভারিয়ে ভুয়ো নথি তৈরি করে পাসপোর্ট তৈরির অনুমান। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে ধৃত পলাশ বিশ্বাস, এটা তার আসল নাম নয়, তাহলে আসল নাম কি? কোথা থেকে তাকে ধরা হলো? দেখো, মধ্যমগ্রাম থেকে গত পরশু কলকাতা পুলিশের গোয়েন্দারা যে যুবককে গ্রেপ্তার করেছে তার আসল নাম পরিচয় নিয়ে কিন্তু তদন্তকারীরা সন্দিহান। তার কারণ তদন্তকারীরা যেটা মনে করছেন যে বছর 4-5 আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ওই যুবক সে ভারতে আসে এবং তার পরবর্তীতে সে যখন টাকার বিনিময়ে বিভিন্ন নথিপত্র তৈরি করে সেই সময় কিন্তু সে তার নিজের নাম বদলে ফেলে, এমনটাই কিন্তু তদন্তকারীদের অনুমান। এবং সেই জায়গা থেকে যে পলাশ বিশ্বাস নামে যে সে তার পাসপোর্ট তৈরি করেছিল, এই পলাশ বিশ্বাস নামটি তার আসল নাম নয়, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। ভুয়ো নথি তৈরির সময় সে তার নিজের নাম বদলে ফেলে এবং সেই পলাশ বিশ্বাস নামকে ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে। এমনকি তদন্তকারীরা আরো যেটা অনুমান করছেন যে নিজের আসল নাম পরিচয় আড়াল রাখার জন্যই কিন্তু সে তার মাথার চুল কেটে নিজের ভোল বদল করে থাকতে পারে, এমনটাও কিন্তু অনুমান করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ধৃত যুবক তাকে হেফাজতে নিয়েছে তদন্তকারীরা, তাকে জিজ্ঞাসাবাদ করে তার আসল নাম পরিচয় বা বাংলাদেশে কোথাকার সে বাসিন্দা সেই সমস্ত বিষয় যেমন জানার চেষ্টা করছে। তার পাশাপাশি তদন্তকারীরা আরো যেটা মনে করছেন যে এই পলাশ বিশ্বাস সে নিজে একাই নয়, সে আরো অনেক বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পেরিয়ে এপারে আসার পর তাদেরকে ভুয়ো নথির বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করে থাকতে পারে, এমনটাও কিন্তু অনুমান করছে। আর তাকে জিজ্ঞাসাবাদ করে একদিকে যেমন এই যুবকের আসল নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, তার পাশাপাশি আরো কাউকে সে সহযোগিতা করেছিলেন কিনা বা তার সঙ্গে কার কার যোগাযোগ আছে বা যোগসূত্র রয়েছে সেই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমায়। দেখুন, মালদায় তৃণমূল নেতা খুনে কড়া বার্তা এবার। মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মালদার প্রশাসনিক সভা, সেখান থেকে আবারও মনে করিয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজন হারিয়েছেন নিহত দুলাল সরকারের স্ত্রীকে পাশে বসিয়ে আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। স্বামীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দিলেন চৈতালির উপর। এবার কি কোনো পদ পাবেন নিহতের স্ত্রী? প্রশ্ন থাকছে। মালদায় তৃণমূলের অন্দরে যে ডামাডোল চলছে তা নিয়ে সোমবারই নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খ্যাত বীরভূম জেলাতেও একসময় সংঘর্ষ রক্তপাত হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে দলের লাগাম নিজের হাতে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদা জেলার রাজনীতিতেও নজর তৃণমূল নেত্রীর। নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। সোমবার মালদায় পৌঁছে নিহত দুলাল সরকারের বাড়ি যান মুখ্যমন্ত্রী। চৈতালির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। মঙ্গলবারের সভা থেকে দুলালের অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব চৈতালিকে দেন মুখ্যমন্ত্রী। বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামে পরিচিত, নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। সরকারি অনুষ্ঠান হলো সেই বক্তব্য শেষ করে তিনি মঞ্চের পেছনে গিয়ে নির্দিষ্টভাবে চৈতালি সরকার এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আলাদা করে কথা বলেন। পরে সেখানে কিন্তু উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি পর্যন্ত। ফলে এখন যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক মহল থেকে যেটা শোনা যাচ্ছে, এমনকি তৃণমূলের অন্দর থেকেও এই কথাগুলো শোনা যাচ্ছে, তাহলে কি পুরো সবার মধ্যে কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে? তাহলে কি এবার পুরসভায় কোনো পদ পেতে চলেছেন চৈতালি? সাথে আমার কাছে আমার পৌঁছেছেন এবং আমাকে যে সান্ত্বনা দিয়েছেন এবং আমাকে যে ভরসা দিয়েছেন, সেটাই আমার কাছে সবথেকে বড় এবং আমার সেটাই বড় পাওনা। তার স্নেহ, তার আশীর্বাদ, তার ভালোবাসা, সেটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঠাঁই নেই মাফিয়াদের। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ বিরোধীদের। পার্টিকে দিয়ে কি হবে? পার্টি তো মাফিয়া রাজদের পার্টি। এখন দিদি সব জানে কারা মেরেছে না মেরেছে। এতদিন পর দিদির মনে হয়েছে তার দলের লোকরা করেছে, সবাই জানে এটা। তার দলের নেতা বলছে যে আমি না, আমার থেকে বড় মাথা আছে। আমি বলছি সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। মালদার যে জমির লুট চলছে, ফ্ল্যাটের লুট চলছে, কিষান, বাবলা, নন্দু, এগুলো বন্ধ করান। সব এক একটা নেতা তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এক একজন কতগুলো ফ্ল্যাটের মালিক, তার নামে বেনামে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর জোর জল্পনা শুরু মালদা তৃণমূলের অন্দরে। তাহলে কি ইংরেজবাজার পুরসভায় কোনো রদবদল আসতে চলেছে?
মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পরের খবরে আসি। বিজেপির সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতার সাংগঠনিক বৈঠকে থাকা বাঞ্ছনীয় নয়, উনি ব্যস্ততম নেতা, মন্তব্য সুকান্ত মজুমদারের। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য। না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? আর এর পাল্টা শুভেন্দু অধিকারী বলেন যে যিনি একথা বলেছেন তার ব্যাখ্যা তাকেই দিতে হবে, আমি দিতে পারবো না। এরপরই বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত থাকার কারণ নিয়ে শুভেন্দু বলেন যে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন, আর আমি সংগঠনের পোর্টফোলিও হোল্ডারও রই, আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে আমি সচেতন। যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। ফিল্ম ব্রেকের পর আর এবার সিউড়ির দিকে নজর রাখতেই হচ্ছে। সিউড়িকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সিউড়িতে তুল কালাম, ব্যবসায়ীর দোকান ভাঙচুর। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তার দোকানে ইট মারা হচ্ছে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হলো। পলাতক অভিযুক্তের নাম প্রদীপ কীর্তনিয়া, অভিযুক্তের দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। বীরভূমের সিউড়ির হাটজন বাজার, সেখানকার কি ছবি এই মুহূর্তে দেখবো। আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, কি ছবি হাটজন বাজারের? হ্যাঁ দেখো, এই মুহূর্তে সকাল থেকে কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা, যে দোষী ব্যক্তি তাকে যাতে পুলিশ গ্রেপ্তার করে তার দাবিতে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই এখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। অপর পাশে আরেকটা ছবি, যেমন দোকান ভাঙচুর করা হয়েছে, দোকানের সামনে ইট মারা হয়েছে একাধিক, এবং স্থানীয় বাসিন্দারা একটাই দাবি করছেন যে অভিযুক্ত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব, যে এই মুহূর্তে কিন্তু মহিলারা তারা একত্রিত হয়েছেন এবং পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যাতে কোনোভাবেই ওই ব্যক্তিকে রেয়াত না করা হয়। এবং কী কারণে এই ঘটনা ঘটলো সেই কথাই কিন্তু পুলিশকে জানতে চাইছে তারা, এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে কার্যত। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা তারা স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছে এবং তাদের একটাই বক্তব্য, যে কাণ্ড বারবার ঘটেছে, আরজিকর কাণ্ড ঘটলো, এরপর রাজ্যের একাধিক জায়গায় ঘটছে, তাহলে পুলিশ কেন সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না? আর পুলিশ ব্যবস্থা যদি না নেয় তাহলে কীভাবে এই বিচার হবে, এই দাবি কিন্তু তারা রাখছেন এবং বিক্ষোভ দেখাতে চেষ্টা করতে। ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা এসে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি তারাও এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। সিউড়ি থানার আইসি তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ। স্থানীয় বাসিন্দারা কিন্তু উত্তেজিত হয়ে তারা বলছেন যে কোনোভাবেই যাতে এই ব্যক্তিকে রেয়াত না করা হয় সেই দাবি কিন্তু তারা বারবার তুলছেন। একদিকে যেমন রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, অপরদিকে কিন্তু জায়গায় জায়গায় তারা এই যে তিন মাথা মোড়, সেই তিন মাথা মোড়ের সমস্ত দিক তারা ব্লক করে রেখেছেন এবং তারা একেবারেই এই যে তিন মাথা মোড় সেই দিকে। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের এই মুহূর্তে ছবি দেখাবো। দেখছেন যে ইট মারা হচ্ছে সেই দোকানতে, ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছে, সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া, অভিযুক্ত দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটেছে। বীরভূমের সিউড়ির হাটজন বাজারের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। সেখানে যে মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই দোকানে ভাঙচুর, রাস্তা অবরোধ। আমরা এই খবরেই নজর রাখবো, একটা ছোট্ট বিরতির পর ফিরছি।